আল্ট্রাসনোগ্রাফি রিপোর্টটা দেখেই 20 বছর বয়সী টেকে ডাক্তার সরাসরি বলেই দিল আপনার ফিজিক্যাল রিলেশন করতে হবে। এটাই একমাত্র ইজি সলিউশন। তে ডাক্তার রোজের কথা শুনে চমকে গেল। কি লেখা আছে এই রিপোর্টে? আপনার জরায়ুতে সিস্ট আছে, যদিও এটা তরল পানি জাতীয় ঠোসার মতো, কিন্তু অনেক দিন হয়ে যাওয়ায় এগুলো বড় আকার ধারণ করেছে। এই জন্যই আপনার তলপেট ব্যথা হয় আর পিরিয়ডের সময় অতিরিক্ত ব্লিডিং হয়। এখন আমি কি করব ডক্টর? ওই যে বললাম আপনার ফিজিক্যাল রিলেশন করতে হবে। ফিজিক্যাল রিলেশনের পর যদি এই ঠোসাগুলো আপনা আপনি গলে যায় তবে আর কোনো সমস্যা নেই আপনার। আমরা মেডিসিন দিব, নিয়মিত খেলে ঠিক হয়ে যাবে। কিন্তু যদি এই ঠোসা না গলে তবে আবার অপারেশন করতে হবে। আর এই অপারেশনে প্রচুর রিস্ক আছে। যদি কোনো রকম প্রবলেম হয় তবে আপনি আর কোনোদিন মা হতে পারবেন না, কিংবা আপনিও মারা যেতে পারেন। তাই এই সিস্ট থেকে মুক্তি পাওয়ার সবথেকে সহজ উপায় হচ্ছে ফিজিক্যাল রিলেশন। শুনলাম আপনি এনগেজড, তাহলে তাকে বলুন যত দ্রুত সম্ভব দেশে ফিরে এসে বিয়ে করে নিতে। ডাক্তারের কথা শুনে ভার্সিটিতে পড়ুয়া তে আর ওর বান্ধবী জিমিন বাসায় ফিরে এলো। তে বাসায় গিয়ে ওর মাকে সব খুলে বলল। ছোটবেলা থেকেই তে ওর মায়ের সাথে খুব ফ্রি, তাই কথাগুলো বলতে ওর তেমন কষ্ট বা লজ্জা হয়নি। আর পৃথিবীতে সব থেকে বড় বন্ধুই তো মা, তাই মায়ের কাছে বলতে লজ্জায় বা কিসের। তের বিয়ে ঠিক হয়ে আছে ওই বাবার বন্ধুর ছেলে বুগামের সাথে, এঙ্গেজমেন্টও হয়ে আছে। ছেলে প্রবাসী, ছেলে দেশে আসলে বিয়ে। ছেলে গ্রিন কার্ড পাচ্ছে না বলে দেশেও আসতে পারছে না। তে এর বাবা মা তে সব কথা শুনে বুগামকে ফোন দিল। ফোন দিয়ে সব খুলে বলল আর বলল, বাবা তুমি তাড়াতাড়ি দেশে চলে আসো, এসে বিয়েটা করে নাও। দেখুন আন্টি, আমি এখন আসতে পারবো না, তাছাড়া আমার প্রমোশনের কথাও চলছে। এই অবস্থাতে কোনো মতেই আমার আসা সম্ভব নয়। তাহলে আমরা কি করব বাবা? তে যে দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে। তা আমি কি করে বলবো? আমি কি ডাক্তার নাকি? ডাক্তারের সাথে কথা বলুন। তের মা ডাক্তারের সাথে গিয়ে কথা বলল। ডাক্তারও সেই আগের কথাগুলোই বলল তের মাকে। তাই এর মা বুঝতে পারছে না কি করবে। রাতে হঠাৎ তের মোবাইলে রিং বেজে উঠলো। জাঙ্কুক ফোন দিচ্ছে আর তে বারবার লাইন কেটে দিচ্ছে। অনেকবার লাইন কেটে দেওয়ার পর জাঙ্কুকের মেসেজ দেখে ফোন রিসিভ করে। তের ভয়েস শুনেই জাঙ্কুক বুঝে যায় তের খুব মন খারাপ। জাঙ্কুক থেকে জিজ্ঞাসা করে কি হয়েছে, তে বলে না। জাঙ্কুক অনেক জেদের পর তে জাঙ্কুককে মেসেজ লিখে পাঠায় ডাক্তার যা বলেছে আর বোগাম যা বলেছে। তে কাঁদছে। জাঙ্কুক কিছুতেই তের কান্না থামাতে পারছে না। রাতে দুজনের কথা শেষে দুজন ঘুমিয়ে পড়ল। জাঙ্কুক হচ্ছে তের বন্ধু, শুভাকাঙ্ক্ষী ভালোবাসা। তে আর জাঙ্কুকের পরিচয় প্রায় 7 মাস বন্ধুত্ব। তারপর একে অপরের মনের অজান্তেই ভালোবেসে ফেলে। দুজনের পরিচয় ফেসবুকের মাধ্যমে। দুজন দুজনকে ভালোবাসা সত্ত্বেও তে বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে যাচ্ছে, কারণ ওর বাবা ওকে সরাসরি বলে দিয়েছে বুগামকে বিয়ে না করলে সে আর মুখ দেখাতে পারবে না কাউকে। জাঙ্কুক প্রবাসী, ওদের দুজনের সামনাসামনি এখনো দেখা হয়নি। থেকে জাঙ্কুক বলেছে তে শুভাকাঙ্ক্ষী হয়ে বা বন্ধু হয়ে থাকতে চায় ওর জীবনে, তবু ওকে হারাতে চায় না। তাই ওদের যোগাযোগটা এখনো আছে। পরের দিন তে ফেসবুকে ঢুকে দেখে জাঙ্কুকের আইডিটা ডিঅ্যাক্টিভ, নাম্বারটাও বন্ধ। মনে মনে খুব কষ্ট পেল। নিজের মনকে সান্ত্বনা দিল, যেখানে বুগামি ওর কোনো গুরুত্ব দেয়নি সেখানে জাঙ্কুকই বা দিবে কিভাবে। তে দিনকে দিন অসুস্থ হয়ে যাচ্ছে। পেটে অসহ্য ব্যথা, চুল পড়ে যাচ্ছে, কিছুতেই কিছু হচ্ছে না। ঠোসা না গলে যাওয়া অবধি কোনো কিছুতে সুস্থ হওয়ার সম্ভাবনা নেই ওর। 3 দিন পর হঠাৎ করে একটা আননোন নাম্বার থেকে কল। তে রিসিভ করছে না। কিছুক্ষণ পর একটা মেসেজ আসলো, তে আমি জাঙ্কুক, রিসিভ করো। তে মেসেজ দেখে আটকে উঠলো। এটা তো বাংলাদেশের নাম্বার, তাহলে কি জাঙ্কুক এখন বাংলাদেশে? ভাবতে ভাবতে তের ফোন রিসিভ করে। হ্যালো, এতবার ফোন দিচ্ছি রিসিভ করছো না কেন? তুমি জানো না আমি আননোন নাম্বার রিসিভ করি না? আর তুমি আইডি নাম্বার সব অফ করে রেখেছো কেন? এই যে তুমি রিসিভ করো না, কোনো প্রয়োজনীয় কলও আসতে পারে। আচ্ছা বাদ দাও, বাড়ির পেছনে জায়গায় যে নদীটা আছে সেখানে চলে আসো, আর এক্ষুনি চলে আসবে। মানে কি? নদীতে কি? ওখানে আসবো কেন? নদীতে মাছ ধরবে, তাই আসবে। তাড়াতাড়ি এসো। তুমি মাছ ধরবে মানে?
তুমি কি নদীর ধারে নাকি? দেশে আসলে কবে? আরে বাবা, এত কথা না বলে তাড়াতাড়ি এসো, না আসলে কিন্তু আমি সারাদিন সারা রাত এখানেই অপেক্ষা করব। সো তাড়াতাড়ি আসো, বাই। এই কথা বলে জাঙ্কুক ফোন রেখে দিল। তে তাড়াতাড়ি করে একটি নীল শাড়ি পরে নিল। ওর এক ভাবির কাছে গিয়ে হাতে নীল চুড়ি পরলো, কপালে ছোট্ট একটি নীল টিপ পরলো। নীল রং জাঙ্কুকের ভীষণ প্রিয়। রেডি হয়ে চলে গেল নদীর ধারে। গিয়ে দেখে পেছন ফিরে একটি ছেলে দাঁড়িয়ে আছে, কাঁধে একটা ব্যাগ ঝোলানো। তে কাছে গিয়ে দাঁড়াতেই জাঙ্কুক ঘুরে দাঁড়ালো। তের দিকে তাকাতেই জাঙ্কুক যেন সেন্সলেস হয়ে যাবে, এমন উপক্রম। অপলক চেয়ে আছে জাঙ্কুক তের দিকে। তে হালকা একটা কাশি দিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছো? এই তো আছি, তুমি? এই তো বেঁচে আছি। নীল শাড়িতে তোমার অনেক সুন্দর লাগছে, ঠিক যেন অপসরী। থাক, আর ফোলাতে হবে না, এমনিতেই দিন দিন ফুলে যাচ্ছি। তুমি দেশে যে, তুমি না দেশে চলে আসলে আর যেতে পারবে না ওখানে? 2 বছর পর না আসতে চাইলে, তবে হুট করে চলে আসলে যে? এমনি তোমাকে কাছ থেকে খুব দেখতে ইচ্ছে করছিল, তাই তোমাকে দেখতে আর সারপ্রাইজ দিতে চলে আসলাম। কে মনে মনে ভাবছে জাঙ্কুক আমার জন্য নিজের জব ফেলে দেশে চলে আসলো। সেখানেও জানে একবার চলে আসলে 2 বার আর যেতে পারবে না। আর বুগান, ওর তো হবু বউ আমি, ও আমার জীবনের পরোয়া করলো না। ওর কাছে প্রমোশনটাই বড় হয়ে গেল। ভাবতে ভাবতে চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু ঝরে পড়লো তের। এই তে, কি হয়েছে? কিছু না, চলো আজ আমরা সারাদিন ঘুরবো। না, আমি বাসায় যাব, সবাই চিন্তা করবে। তুমি আজ আমার সাথে ঘুরবে, কোথাও যাবে না তুমি। তোমার মনে আছে আমি তোমাকে জীবন থেকে একটা দিন তোমার কাছে আবদার করেছিলাম, বলেছিলাম একটা দিন তুমি আমাকে দিবে, সেই দিনটা শুধু আমার হবে। সেই দিনটার ওপর তোমার কোনো দাবি থাকবে না। আজকের দিনটা তোমার কাছে চেয়ে নিচ্ছি, ফিরিয়ে দিও না। তে জাঙ্কুকের মিনতিতে রাজি হলো সারাটা দিন জাঙ্কুকের সাথে ঘুরতে। হয়তো আজই ওদের শেষ দেখা, আর আজই শেষ ঘোরা। তে আর জাঙ্কুক জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছে, দেখার মতো সুন্দর সুন্দর জায়গাগুলোতে পা বাড়িয়েছে অজানা গন্তব্যে। যেখানে মন চায় ছুটে বেড়াচ্ছে। ঘুরতে ঘুরতে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, সাথে তো বিদ্যুৎ চমকানো আছেই। দৌড়ে ওরা একটি বাড়িতে ঢুকলো। দরজায় নক করতেই এক বৃদ্ধ মহিলা এসে দরজা খুলে দিল। কারা তোমরা? কাকে চাও? বাইরে খুব বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, তাই একটু আশ্রয়ের জন্য এসেছি। বৃষ্টি কমলেই আমরা চলে যাব। কি হও তোমরা? কে মাত্রই বলতে যাবে আমরা বন্ধু, জাঙ্কুক থেকে থামিয়ে দিয়ে বলল, আমরা সদ্য বিবাহিত স্বামী স্ত্রী। বুড়িমা ওদের ঘরে ঢুকতে বলল। বাসায় বুড়িমা তার বর থাকেন, বর বাজারে গিয়েছে, বৃষ্টির জন্য ওখানেই আটকা পড়েছে। আর তাদের সন্তানরা সবাই প্রবাসী, তারা দেশের বাইরে থাকে। বুড়িমা ওদের শরীর মোছার জন্য তোয়ালে বের করে দিল, আর থেকে তার জোয়ানকালের একটা লাল শাড়ি বের করে দিল। জাঙ্কুককে দিল তার বরের একটি পাঞ্জাবি আর লুঙ্গি, হাতে একটা জ্বলন্ত মোমবাতি দিয়ে বলল, তোমরা ওই রুমটাতে যাও, ওটা আমার ছেলের আর ছেলের বউয়ের রুম। ওখানে গিয়ে তোমরা কাপড় চেঞ্জ করে নাও, অনেকটা ভিজে গেছো। দুজন কোনো কথা না বাড়িয়ে চলে গেল রুমটাতে। রুমে ঢুকে দুজন দুদিক ঘুরে দাঁড়িয়ে আছে, কারো মুখে কথা নেই, হয়তো লজ্জা নয়তো সংকোচে। কিছুক্ষণ পর জাঙ্কুক বলল, শাড়িটা চেঞ্জ করে নাও, জ্বর এসে যাবে, ঠান্ডা লেগে যাবে। লাগু, প্লিজ এমন করো না, পরে নাও শাড়িটা, বৃষ্টি কমলেই আমরা চলে যাব। রাগ করো না প্লিজ, আমি আমাদের পরিচয় স্বামী স্ত্রী দিয়েছি বলে। অন্য কিছু বললে ওনারা মাইন্ড করতো, হয়তো রুমে ঢুকতে দিত না। আমি রাগ করিনি, ইটস ওকে। তাহলে শাড়িটা পরছো না কেন? আমি যে শাড়ি পরতে পারি না তুমি জানো না? আসার সময় ভাবি পরিয়ে দিয়েছে। আমি পরিয়ে দেব না? মানে চোখ বন্ধ করে রাখবো? আমার বউ তো আর হবে না তুমি যে নিজের হাতে সাজাবো, শাড়ি পরাবো, খোপায় বেলি ফুলের মালা পরাবো যখন ইচ্ছে তখন। জাঙ্কুকের চোখে জল। হবে না তো আমার সন্তানের মা তুমি, শুনতে পারবো না তো তোমার সন্তানের মুখে থেকে বাবা ডাক আমি। হায়রে জীবন, কতই না স্বপ্ন ছিল, আমার স্বপ্ন দেখা পাপ। এই নাও শাড়ি, পরিয়ে দাও। তের চোখও ছলছল করছে। জাঙ্কুক ইউটিউব দেখে শাড়ি পরানোটা শিখেছিল, কারণ তে একদিন জাঙ্কুককে বলেছিল, এই যে শোনেন, বিয়ের পর আপনি কিন্তু প্রতিদিন আমাকে শাড়ি পরিয়ে দিবেন। জাঙ্কুক সম্মতি জানিয়েছিল। আজ সে তেকেই
জাঙ্কুক শাড়িও পরিয়ে দিচ্ছে। হঠাৎ করে খুব জোরে বিদ্যুৎ চমকে উঠল। তে ভয়ে অর্ধ শাড়ি পরা অবস্থাতেই জাঙ্কুককে জড়িয়ে ধরলো। জাঙ্কুক থেকে ধরতে চেয়েও ধরছে না। কিছুক্ষণ পর বিবেক আর ভালোবাসার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জাঙ্কুকও থেকে জড়িয়ে ধরলো। তের কপালে জাঙ্কুক তার কাঁপা কাঁপা ঠোঁটে ভালোবাসার টিপ পরিয়ে দিল। রুমের বাতিটা নিভে গেল। দুজন পরিপূর্ণ হলো দুজনাই, দুজনের ভালোবাসায়। মোমবাতির টিমটিমে হলুদ আলোতে দুজন দুজনের দিকে অপলক তাকিয়ে রইল। জাঙ্কুক যেন নিজের দুনিয়ায় নেই। ও পুরোপুরি তের গভীর মায়াজালে আটকে পড়েছে। জাঙ্কুক দেরি না করে তের কোমল গোলাপি পাতলা ঠোঁট দুটো নিজের উক্ষরুষ্ট ঠোঁট দিয়ে আঁকড়ে ধরলো। তার বহু বছরের পিপাসিত হৃদয়কে শান্ত করতে ব্যস্ত হলো। তেও নিজের ভালোবাসার মানুষটিকে আদরে মাখা নরম ছোঁয়াতে মত্ত হয়ে নিজেও জাঙ্কুকের সাথে পাগলামিতে মেতে উঠল। উথাল পাথাল নিঃশ্বাসের তাপে উষ্ণ হলো বাতাস। তে যেন পাগল হয়ে যাচ্ছে জাঙ্কুককে কাছে পাওয়ার বাসনায়, উন্মাদ হয়ে যাচ্ছে। জাঙ্কুক টের পায় তের অস্থিরতা। একই অবস্থায় থেকেই একটু মুচকি হাসে। সে বুঝে গেছে তে তার গভীর ছোঁয়া পাওয়ার জন্য কতটা উন্মাদ হয়ে আছে। জান, এত উন্মাদ তুমি আমাকে কাছে পাওয়ার জন্য? আমি যদি লাগাম ছাড়া হই, সামলাতে পারবে আমায়? প্লিজ জাঙ্কুক, আমাকে তোমার নিজের করে নাও। আমি তোমার ছোঁয়ায় সিক্ত হতে চাই। তোমাকে কাছে পাওয়ার নেশায় উন্মাদ হয়ে আছি আমি। জাঙ্কুক তার নিজেকে সামলাতে পারলো না। এক টানে তেকে কোলে তুলে খাটে শুইয়ে দিল। তারপর তের বুক থেকে শাড়ির আঁচল সরিয়ে দিল। এইবার তে নিজে থেকেই তার ব্লাউজের বোতামগুলো খুলে দিল। জাঙ্কুক অবাক নয়নে চেয়ে আছে তের দিকে। তে তাকে নিজের থেকে এতটা কাছে ডাকছে। জাঙ্কুক আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না, হামলে পড়লো তের ওপর। তে নরম বুকে খুঁজে নিল তার সুখ। তে অতিরিক্ত উত্তেজনায় খামচে ধরলো জাঙ্কুকের বাহু, পিঠ, চুল, নখের আঁচড় বসিয়ে দিতে লাগলো। এতে জাঙ্কুক যেন আরো পাগল হলো। তেকে আন্ড্রেস করতে শুরু করলো। জাঙ্কুক নিজে যখন আন্ড্রেস হতে যাবে, তে বাধা দিল। নিজে থেকে জাঙ্কুককে আন্ড্রেস করতে শুরু করলো। তে জাঙ্কুকের শক্তপোক্ত শরীর দেখে নিজেকে আর সামলাতে পারলো না। জাঙ্কুকের ওপর চড়াও হলো। জাঙ্কুকের গলার ভাঁজে কণ্ঠনালীতে বুকে পেটে অনবরত কিস করতে শুরু করলো। জাঙ্কুকের নরম ছোঁয়ায় নিজেকে উন্মাদ মনে করতে লাগলো। তেকে আরো সুযোগ না দিয়ে শুরু করলো তার মেশিনের কাজ। দেখাতে লাগলো মেশিনের পাওয়ার। দুজনে মেতে উঠলো আদিম খেলায়। নিস্তব্ধ বৃষ্টি স্নাত রজনী আর ঘরের ভেতর একচড়া প্রেমিক যুগলের উন্মাদনায় ভারী হয়ে উঠল বাতাস। সুখ চিৎকারে ভরে উঠল ঘরের প্রতিটি কোণা। কিছুক্ষণ পর বুড়িমা দরজায় নক করে বলল, ফ্রেশ হয়ে এসো তোমরা, আমি খাবার বাড়ছি। দুজনই গোসল করে ফ্রেশ হয়ে বুড়িমার রুমে আসলো। ততক্ষণে বুড়ো এসে গেছেন। বুড়োর সাথে বুড়িমা ওদের পরিচয় করিয়ে দিল। চারজন খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ গল্প করলো। তারপর তে বলল, এবার আমরা উঠি বুড়িমা, বৃষ্টি কমে গেছে। তাছাড়া বাসায় সবাই অপেক্ষা করছে, চিন্তাও করবে। বুড়োর আর বুড়ির মন খারাপ হয়ে গেল। এতক্ষণ তাদের ভালোই লেগেছিল, কিন্তু একটু পরে আবার বাড়িটা ফাঁকা হয়ে যাবে। প্লিজ আপনারা মন খারাপ করবেন না, আমরা আবার আসবো আপনাদের সাথে গল্প করতে। বুড়ো বুড়ির মুখে হাসি ফোটে। তে জাঙ্কুকের দিকে নিশ্চুপ তাকিয়ে আছে। তে আর জাঙ্কুক দুজনের কাছ থেকে বিদায় নিয়ে রাস্তায় বের হলো। কেউ কারোর সাথে কোনো কথা বলছে না। এ বাড়ি কাছাকাছি চলে এসেছে। থেকে গেলে হয় না পাগলটার জীবনে। আজই আমাদের শেষ কথা, শেষ দেখা, ভালো থেকো। এই কথা বলে তে দৌড়ে বাসায় চলে যায়। দুদিন পর খেয়াল করে তের আর পেটে ব্যথা করছে না। ডাক্তার রোজির কাছে যাইতে, ডাক্তার রোজি আল্ট্রাসোনোগ্রাফি করে দেখেন তের সিস্টগুলো গলে গেছে। সে অবাক হয়। মিরাকেল ভেবে তেকে বলে, তুমি বেঁচে গেছো, তোমার সিস্টগুলো গলে গেছে। তে চমকে গিয়ে সে বৃষ্টির কথা মনে করে জাঙ্কুকের কথা। ডাক্তার কিছু মেডিসিন দিয়ে দেন, তার বলেন এখন আর কোনো সমস্যা নেই, এই 1 মাসের মধ্যে মেডিসিনগুলো খাও, তারপর আমার সাথে দেখা করবে। তে বাসায় চলে আসে। ওর মাকে এসে বলে, সিস্টগুলো গলে গেছে, চিন্তা করো না আমার জন্য। ওর মা খুশিতে আত্মহারা। বুগামকে ফোন দিয়ে জানায়। কেটে যায় অনেকগুলো দিন। তের আইডি ডিঅ্যাক্টিভ করে দিয়েছে সেদিন বাসায় এসে, আর নাম্বারটাও চেঞ্জ করে ফেলেছে। তাই জাঙ্কুক আর সেদিনের পর তের সাথে কোনো রকম যোগাযোগ করতে পারেনি। বুগাম গ্রিন কার্ড পেয়ে গেছে, আজ সে দেশে আসছে।
আগামী পরশু তের গায়ে হলুদ আর তারপরের দিন বিয়ে। আইডি লগ ইন করে তে জাঙ্কুককে একটি মেসেজ লিখে, আমার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ। শুক্রবারে আমার বিয়ে। জীবনটাকে নতুনভাবে সাজিয়ে নিও। আমাদের স্বপ্নগুলো অন্য কারোর সাথে পূরণ করো। ভালোবাসি। মেসেজটা দিয়েই তে আইডি ডিঅ্যাক্টিভ করে দেয়। আজ তের গায়ে হলুদ। সবাই থেকে হলুদ দিয়ে গেছে। সবার সাথে বেগমও এসেছিল তেকে হলুদ দিতে। বেগমের মুখে কি সুন্দর হাসি, কিন্তু তের হাসিটাকে সহ্য করতে পারছে না, কারণ যার কাছে তের জীবনের কোনো মূল্যই নেই তার হাসি তো বিষাক্তই মনে হবে। তে মনে মনে ভাবছে, এই মানুষটার সাথে আমি সারা জীবন থাকবো কি করে। ছেলে পক্ষ হলুদ দিয়ে চলে গেছে, মেয়ে পক্ষ হলুদ দেওয়া শুরু করেছে। হঠাৎ তে স্টেজ থেকে দৌড়ে চলে গেল। বেসিনে গিয়ে বমি করতে শুরু করলো। তে বুঝতে পারছে না কেন এমন হচ্ছে। আজ তের বিয়ে। সকাল থেকেই হঠাৎ করে মাথাটা ঘুরছে, আবার বমি বমিও লাগছে। ফ্রিজ থেকে আচার বের করে আচার খাচ্ছে তে। হঠাৎ এক দাদি এসে থেকে বলল, এখন এত আচার খাওয়া লাগবে না, আর কয়েকদিন পর এমনিতেই আচার খাবা। তে হঠাৎ করে আঁতকে উঠলো, খেয়াল করলো এ মাসে এখনো তার পিরিয়ড হয়নি। ডেটেলের অনেকদিন পার হয়ে গেছে। আবার মাথা ঘুরছে, বমি বমি লাগছে। তবে কি তে প্রেগনেন্ট? এসব ভাবতে ভাবতেই তে ওর একটি বান্ধবীকে বলল, তার একটি প্রেগন্যান্সি কিট দরকার, আমার এক ভাবির লাগবে, তাড়াতাড়ি নিয়ে আসিস। দুপুর হয়ে গেছে। তেকে বিয়ের সাজে সাজানো হচ্ছে। কনের সাজে তেকে অপূর্ব লাগছে। এমনিতেই তে দেখতে খুব সুন্দরী, তার উপর বিয়ের সাজে মেয়েদের সৌন্দর্য এমনিতেই আরো বেড়ে যায়। তের এক বান্ধবী পার্লার থেকে সেজে গেছে, তারপর প্রেগন্যান্সি টেস্টে কাঠি নিয়ে হাজির হয়। তে কাঠিটা নিয়ে সোজা বাথরুমে ঢুকে টেস্ট করতেই তে লাল বর্ণের দুটো স্পষ্ট রেখা দেখতে পায়। তের আর বুঝতে বাকি রইল না তে প্রেগনেন্ট। ও জাঙ্কুকের সন্তানের মা হতে চলেছে। কি করবে কিছু করবে বুঝেই উঠতে পারছিল না। দিশেহারা হয়ে জাঙ্কুককে ফোন দিতে লাগলো। জাঙ্কুকের মোবাইল বন্ধ, কল যাচ্ছে না। বারবার ট্রাই করে যাচ্ছে, কিন্তু জাঙ্কুকের মোবাইলে কল যাচ্ছে না। যাবে বা কি করে? তের সেদিনের মেসেজটা দেখে মাত্রই জাঙ্কুক কষ্ট সহ্য করতে না পেরে মোবাইলটা আছাড় দিয়ে ভেঙে ফেলে। এদিকে বর পক্ষ এসে গেছে। তে বাবা মায়ের উদ্দেশ্যে ছোট্ট একটা চিঠি লিখে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। মা এবং বাবা, আমাকে তোমরা ক্ষমা করো। আমার পক্ষে এই বিয়ে করা কখনোই সম্ভব না, তাই আমি চলে যাচ্ছি। ভেবো না আমি কারো হাত ধরে পালাচ্ছি। আমি একাই অজানা পথে পা বাড়ালাম। তোমরা ভালো থেকো। এই তোমাদের মেয়ে। কেটে যায় 5 বছর। যে যার মতো যার জীবন নিয়ে ব্যস্ত। মুগাম বিয়ে করে বউ নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছে। বাবা মা তাদের অন্য সন্তান বুকে নিয়ে বেঁচে আছে। তে বিয়ে করে স্বামী নিয়ে ভালো আছে, এ চিন্তা করে জাঙ্কুক দীর্ঘশ্বাস ছেড়ে বলে, কিন্তু তে কোথায়? ও কি আদৌ ভালো আছে? ওর পেটের সন্তানটা কেমন আছে? সন্তানটা কি পৃথিবীর মুখ দেখেছে নাকি দেখেনি? নাকি সন্তানটাকে পেটে নিয়ে এই পৃথিবীর কটু কথা থেকে বাঁচতে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে? কারোর জানা আছে, কারোর জানা নেই। জাঙ্কুকের মা খুব অসুস্থ, তাই ডাক্তার জাঙ্কুকে তার মাকে নিয়ে ঢাকায় গিয়ে ভালো কোনো ডাক্তার দেখাতে বলেছে। তাই জাঙ্কুক আজ ঢাকার একটি হসপিটালে তার মাকে নিয়ে এসেছে। সিরিয়াল লিখে মাকে নিয়ে বসে আছে। ডাক পড়লে মাকে নিয়ে ডাক্তারের রুমে ঢুকবে। হঠাৎ করে জাঙ্কুকের চোখে পড়ে একটি মেয়ের ওপর। মেয়েটা পুতুলের মতো সুন্দর, বসে আছে একটি চেয়ারে। আনুমানিক 4 বছর হবে মেয়েটার হাতের পুতুলটা নিচে পড়ে গেছে, তাই ওটা ওঠানোর জন্য চেষ্টা করছে মেয়েটা। জাঙ্কুক দৌড়ে গিয়ে পুতুলটা তুলে মেয়েটার হাতে দেয়। মেয়েটা মুচকি একটা হাসি দিয়ে জাঙ্কুককে ইশারায় ধন্যবাদ জানায়। জাঙ্কুক চমকে ওঠে মেয়েটার হাসি দেখে। মেয়েটার হাসিটা ঠিক তের মতো, আর চোখ দুটো একদম জাঙ্কুকের মতো। জাঙ্কুক মেয়েটাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন? মেয়েটা ডাক্তারের চেম্বার দেখিয়ে বলে। জাঙ্কুক জিজ্ঞাসা করে, তোমার সাথে আর কেউ আসেনি? মেয়েটা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। জাঙ্কুক জিজ্ঞাসা করে, কোথায় সে? মেয়েটা রাস্তা দেখিয়ে দেয়। জাঙ্কুক মনে মনে ভাবে, এত সুন্দর নিষ্পাপ মেয়েটা অথচ কথা বলতে পারে না। আল্লাহর কি লীলা, বোঝা বড়ই দায়। মেয়েটার মাথায় হাত বুলিয়ে বলে, তুমি এখানেই বসে থেকো, কোথাও যেও না। মেয়েটা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে, আর জাঙ্কুক চলে যায় ওর মায়ের কাছে।
মাকে মেয়েটাকে দেখিয়ে বলতে থাকে আর আফসোস করতে থাকে যে মেয়েটা কথা বলতে পারে না। হঠাৎ করে জাঙ্কুক দেখে মেয়েটা কোথায় যেন দৌড়াচ্ছে, আর জাঙ্কুকও ওর মাকে বসিয়ে রেখে মেয়েটার পেছন পেছন ছুটছে। কিছু দূর যেতেই জাঙ্কুকের বুকের ভেতরটা ধক করে ওঠে। মেয়েটা সাদা আর কালো রঙের থ্রি পিস পরা একটি মেয়েকে আম্মু বলে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেছে। জাঙ্কুকের বুঝতে আর বাকি নেই সাদা কালো মিশেলে থ্রি পিস পরা মেয়েটি নিশ্চিতার মা, আর মেয়েটার মাঝে জাঙ্কুকের চেনা জানা ভালোবাসা তাড়িতে তে ওর মেয়েকে কোলে নিয়ে আদর করছে, চুমু খাচ্ছে। হঠাৎ করে তের চোখ পড়ে জাঙ্কুকের দিকে, হাসি ভরা মুখটা নিমিষেই মলিন হয়ে যায়, চোখ দুটো জলে ভরে যায়। দুজনেই চুপ করে দাঁড়িয়ে আছে, চোখ ভিজে যাচ্ছে দুজনেরই। কতদিন পর তাদের দেখা, ঠোঁট দিয়ে কোনো কথা বের হচ্ছে না কারোর, অথচ মনে মনে ঠিকই বলছে খুব ভালো আছো তাই না, স্বামী সংসার নিয়ে মেয়ের মাও হয়েছো। খুব ভালো আছি, তুমি কত স্মার্ট হয়েছো, বিয়ে করে বউ নিয়ে ভালোই আছো বোঝা যাচ্ছে। কিন্তু কেউ কারো কোনো কথা শুনতে পারছে না, কারণ মনে মনে কথা বলাগুলো তো আর বাইরের কেউ শোনা যায় না। পুতুল মেয়েটার ডাকে দুজনেরই নীরবতা ভাঙে। আম্মু আম্মু আমার আইসক্রিমটা দাও। এই যে মা তোমার আইসক্রিম, এই নাও। তুমি কথা বলতে পারো? পারবে না কেন? না মানে ওর সাথে আমি একটু আগে কথা বলেছি, ও মুখে কিছু বলেনি, ইশারায় সব বলেছে, তাই ভাবলাম। মুখে কিছু বলনি কেন মা? তুমি না বলেছো অপরিচিত কারোর সাথে কথা বলবে না, অপরিচিত কেউ কিছু দিলে নিবে না, তাই আমি ইশারায় কথা বলেছি, কথা বলিনি। পাগলি মেয়ে আমার। আম্মু জানো আঙ্কেলটা না খুব ভালো, আমার পুতুল পড়ে গিয়েছিল সে তুলে দিয়েছে। এদিকে এক নার্স এসে জাঙ্কুককে বলে আপনার মা আপনাকে খুঁজছেন, আপনার মায়ের সিরিয়াল এসেছে, চলুন আসি, ভালো থেকো সুখী হও বলে মেয়েটার গালে একটি চুমু দিয়ে জাঙ্কুক ওর মায়ের কাছে চলে যায়। তেও ওর মেয়েকে নিয়ে যায় ডাক্তার দেখাবে বলে, সে ডাক্তারের চেম্বারের সামনে চলে যায়। তের মেয়ে সকাল থেকে হঠাৎ পেট ব্যথা, তাই তে ওর মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে এসেছে। দুজনের ডাক্তার দেখানো শেষ, বাসায় ফিরে যাবার সময় তের মেয়েটা থেকে বলে আম্মু। কি মা? ওই যে দেখো আঙ্কেলটা, আমি ওনাকে একটা চুমু দিয়ে আসি। তুমি না আমাকে বলো চুমু দিলে চুমু দিতে হয়, আঙ্কেলটা তো আমাকে চুমু দিয়েছে, আমি তো দেইনি, আমি একটা চুমু দিয়ে আসি। আচ্ছা যাও, কিন্তু চুমু দিয়েই বাই বলে চলে আসবে, দেরি করবে না কেমন? আচ্ছা আম্মু। মা মা বাবুই। আঙ্কেল। এই যে মামুনি, তোমরা এখনো যাওনি? যাইনি, এখনই চলে যাব। উনি কে? উনি আমার মা। ও আচ্ছা, কেমন আছো দাদু ভাই? ভালো আছি দাদু ভাই, তুমি কেমন আছো? আমিও বেশ ভালো আছি। আচ্ছা, আমার বেশি সময় নেই। আঙ্কেল তাড়াতাড়ি একটু বসো তো। বসবো কেন? আরে বসোই না। আচ্ছা বসলাম। মা আসি, টাটা। এই দাঁড়াও দাঁড়াও, তোমার নামটাই তো জানা হলো না। আমার নাম? আমার নাম জিয়ন তেকুকি, বাবা জিয়ন জাঙ্কুক, মা জিয়ন তেইয়ং, বাসা ঢাকা। তেকুকিকে কেউ ওর নাম জিজ্ঞেস করলে ওর নামের সাথে গড়গড় করে সবগুলো উত্তর একসাথে দিয়ে দেয়, কারণ ওর মা ওকে এই কথাগুলো বারবার ওকে শিখিয়েছে। জাঙ্কুকের বুকের ভেতরে ঝড় বয়ে গেল। জাঙ্কুকের মাও অবাক হয়ে গেল, এ দেখি তার ছেলের নাম বলছে। মা তোমার বাবার নাম কি বললে? জিয়ন জাঙ্কুক। তোমার বাবা কোথায়? তোমার বাবা তোমাদের সাথে থাকে না? আমার বাবা আমার জন্য তারা আনতে গেছে, ওই যে আকাশে জল জল করছে কত তারা জ্বলছে না, ওগুলো আনতে গেছে। আমি একটু বড় হলেই বাবা তারাগুলো নিয়ে একবারে চলে আসবে আমাদের কাছে। তুমি তোমার বাবাকে কখনো দেখোনি? দেখেছি তো, ওই যে আকাশে সব থেকে বড় তারা, ওইটাই আমার বাবা। জাঙ্কুক তেকুকিকে কোলে নিয়ে চুমু খেতে থাকে, আর তেকুকির দেরি দেখে ওখানে এসে হাজির হয়। তেকুকি কি বলছে? কি বলছে ও? ওর বাবা নাকি জিয়ন জাঙ্কুক। তেকুকির হাত ধরে বলে চলো মা, অনেক দেরি হয়ে গেছে। জাঙ্কুক তের হাত টেনে ধরে। আমি আমার প্রশ্নের উত্তর চাই। তেকুকি নামটা আমি আমাদের মেয়ের নাম রাখতে চেয়েছিলাম, আর ওর নাম তুমি তেকুকি রেখেছো। আবার ওর চোখ জোড়া ঠিক আমার মতো।
আবার বাবার নামও বলছে জাংকুক। তবে কি ও? চুপ করে থেকো না, জবাব দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেকুকি তোমার মেয়ে, টেকুকি আমাদের মেয়ে। ওই বৃষ্টির দিনে ওই আমার গর্ভে আসে, মনে আছে বুড়িমার কথা, বুড়োটার কথা? বৃষ্টি মনে আছে তোমার? আমার সব মনে আছে কলিজা, সব মনে আছে। তুমি আমায় জানাওনি কেন? আর তোমার না বিয়ের কথা ছিল? কিভাবে জানাতাম? অনেক ট্রাই করেছি তোমার ফোনে, কল যায়নি। আর বিয়ের দিনই তো আমি জানতে পারি আমি প্রেগনেন্ট, তোমার সন্তান আমার গর্ভে। তাই আমি বাসা থেকে পালিয়ে যাই, ঢাকা চলে আসি এক বান্ধবীর বাসায়। ওখান থেকে একটা চাকরি খুঁজে নেই, জব করি, ওকে জন্ম দেই, তোমার পরিচয়ে বড় করি। এই তো চলছে জীবন। আমি আমার মেয়েকে নিয়ে ভালোই আছি, জানি না কে কেমন আছে। তুমিও হয়তো বউ বাচ্চা সংসার নিয়ে ভালোই আছো। দোয়া করি ভালো থেকো। জাংকুকের মা টেকুকিকে কোলে তুলে নেয়, চুমু খেতে খেতে বলে, আমার দাদু ভাই, আমার দাদু ভাই। ভালোই বলেছো। হ্যাঁ ভালো আছি, আমি খুব ভালো আছি আমার মাকে নিয়ে। আমার জীবনে আর কখনো কারো জায়গা হয়নি, কারণ আমি তোমার স্মৃতি নিয়ে সারা জীবন বেঁচে থাকবো বলে সিদ্ধান্ত নিয়েছি। আগেও বলেছিলাম তোমার পরে আমার জীবনে আর কেউ আসবে না। তুমি হয়তো কথাটা সিরিয়াস ভাবে নাওনি, কিন্তু আমি সিরিয়াস ভাবেই বলেছিলাম। তুমি বিয়ে করনি? বিয়ে মানুষ কয়বার করে মনে আছে? আমি বিদেশ থাকাকালীন তুমি আর আমি 3 কবুল পড়ে আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করেছিলাম। বলেছিলাম আজ থেকে তুমি আমার বউ, তুমিও মেনে নিয়েছিলে। কিন্তু পরে তোমার বাবা মায়ের ডিসিশনে সব চেঞ্জ হয়ে গেল। তুমি ভুলে গেলেও আমি ভুলিনি সেদিনের কথা। আর সেদিন থেকেই আমি তোমায় আমার বউ আর নিজেকে তোমার স্বামী বলে স্বীকার করে নিয়েছিলাম। আর বৃষ্টির দিনটাকে আমি আমার স্ত্রী আর আমার পবিত্র বাসর হিসেবে মনে প্রাণে গ্রহণ করেছি। তাই আর আমার জীবনে কাউকে আসতে দেইনি, আর আসবেও না কোনোদিন। অনেক হয়েছে, এখন দুজনই থাম। বাকি কথা তোরা পরে বলিস। এবার বাসায় ফিরে চল, আমি তোদের দুজনের আবার বিয়ে দেব। এক করে দিব আবার দুজনের হাত। তোরা দুজন একসাথে থাকবি, আমরা সবাই একসাথে থাকবো। আমি আমার দাদু ভাইকে নিয়ে বাড়ি যেতে চাই, বাকি দিনগুলো তার সাথে করে কাটাতে চাই। জাংকুক কাটতে দুজনই মাকে জড়িয়ে ধরে ফিরে আসে তাদের রাজশাহী এসে জাংকুকের মা তাদের বিয়ের আয়োজন করে ফেলে। ফোন দেয় তের বাসায় আর বলে, তেকে আমরা খুঁজে পেয়েছি, তে আমাদের বাসায় আছে। যদি ওকে দেখতে চান তবে আপনারা আমাদের বাসায় চলে আসুন, ঠিকানা এটা। তের পরিবার সবাই ফোন পাওয়ার পরই ঠিকানা অনুযায়ী রওনা দেয়। জাংকুকের বাসায় এসে দেখে বিয়ের অনুষ্ঠান হচ্ছে, পুরো বাড়ি সাজানো। জাংকুকের মা তাদের ভেতরে আসতে বলেন, সবাইকে আর বসতে বলেন। কিছুক্ষণ পর ওর পরিবারের সবাই থেকে দেখতে পায় কোণে বেশে। সবার চোখে জল, এটা দুঃখের জল নয়, সুখের অশ্রু। মেয়েকে এতদিন পর খুঁজে পাওয়ার খুশি। জাংকুকের মা ওর বাবাকে সব খুঁজে বলে, তেকে সবাই জড়িয়ে ধরে। তে সবার কাছে ক্ষমা চাই। এর মধ্যে জাংকুক টেকুকিকে কোলে নিয়ে হাজির হয়। এরা কারা বাবা? এরা হচ্ছেন তোমার নানু ভাই, নানু। ওনারা দেখি আম্মুকে আদর করছে, আমাকে দেখি করে না। অনেক দিন পর তারা তাদের মেয়েকে পেয়েছেন তো তাই আদর করছে। আমি যেমন তোমাকে পেয়ে অনেক খুশি হয়ে আদর করেছি, তারাও তাই করছেন। তুমি তো তারা নিয়ে আসোনি, তারাও কি তাদের মেয়ের জন্য তারা নিয়ে আসেনি? জাংকুক এবার মাথায় হাত দিয়ে চাপড়াচ্ছে। তের বাবা মা টেকুকিকে কোলে তুলে নিল, আদর করলো। সবাই মিলে একত্র হলো। বিয়ে হলো তে আর জাংকুকের। রাতে টেকুকি ওর মা বাবাকে বলল, আজ আমি দাদু আর নানু ভাইয়ের সাথে থাকবো, তোমরা ঘুমিয়ে যেও। তে আর জাংকুকের জন্য বাসর ঘর সাজানো হয়েছে। তে ফুলের বিছানায় বসে আছে। জাংকুক এসে পাশে বসতেই তে কেঁদে দিল। জাংকুক ভয় পেয়ে গেল। কি হয়েছে কলিজা? তুমি কাঁদছো কেন? আমি কি কোনো ভুল করেছি? বলো আমায়। আরে বুদ্ধু, আমি খুশিতে কাঁদছি। তাই বলো? আমি ভয় পেয়ে গেছি। আচ্ছা শোনো, এবার ওয়াদা করো আমাকে ছেড়ে কোনোদিন যাবে না। কোনোদিন যাব না, কখনো না, ওয়াদা। হানিমুনে কোথায় যাবে বলো? নিয়ে যাবে তো? নিয়ে যাব। কোথায় বলো? বুড়িমার বাড়ি। অবশ্যই যাব, কালই যাব আমরা একসাথে টেকুকিকে নিয়ে।